So first of all, central dogma and replication. Central dogma ta ki? What is central dogma of life? Central dogma of life হচ্ছে the flow of information from DNA to RNA to protein is termed as central dogma of molecular biology. এর মানেটা কি? আমাদের সবকিছুই কিন্তু মানে বাস্তবায়ন হচ্ছে প্রোটিন দিয়ে। যেমন একটা আমাদের শরীরে অসংখ্য রিঅ্যাকশন চলতেছে, সেই রিঅ্যাকশন চলার জন্য এনজাইম লাগে। এনজাইম ইজ প্রোটিন। তারপরে আমাদের চেহারার মাসেল বলো বা বিভিন্ন চুল বলো, এগুলো সবই প্রোটিন। তারপর আমাদের চোখের রং প্রোটিন, নখ প্রোটিন, মানে প্রোটিন দিয়ে কিন্তু আলটিমেটলি একটা জিনিস বাস্তবায়িত হয়, একটা ইনফরমেশন বাস্তবায়িত। হরমোন প্রোটিন, বেশিরভাগই হরমোনই প্রোটিন। তো এই প্রোটিনটা আসতেছে হচ্ছে আইডেন্টিক্যাল or according to the blueprint of DNA. So এই যে DNA থেকে আলটিমেটলি DNA ডাইরেক্টেড প্রোটিন সিনথেসিস হচ্ছে, এটাকে আমরা বলতেছি সেন্ট্রাল ডগমা। মানে জীবনের নিয়তি, জীবনের নিয়তি লেখা আছে ডিএনএ এর মধ্যে। আমরা কিভাবে কিভাবে চলবো, আমাদের স্বভাব চরিত্র কেমন হবে, আমাদের গায়ের রং কেমন হবে, আমাদের চুল কেমন হবে, চোখের রং কেমন হবে, সবকিছু, আমাদের ভবিষ্যতে কোনো রোগ হবে কিনা, আমরা ভালো থাকবো কিনা, এগুলো সবই কিন্তু প্রিডিটারমাইন্ড, এন্ড দিস ইজ রিটেন ইন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ। সো এই যে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে, এইটাকে আমরা বলতেছি ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন। দিস ইজ দ্য ফ্লো অফ জেনেটিক ইনফরমেশন, flow of genetic information. So this flow of genetic information from DNA to RNA to protein is called central dogma of molecular biology. Central dogma of molecular biology. So replication is the first step of central dogma. So the definition is synthesis of daughter DNA according to the base sequence of parent or template DNA. Template means ছাঁচ, ঠিক আছে? ছাঁচ, আমরা যে পিঠার ছাঁচ ব্যবহার করা হয়, তারপরে যে সিল থাকে, নামের সিল, অফিসিয়াল সিল, এগুলো সবই টেমপ্লেট। সিল যেমন কালির মধ্যে ডুবায়ে একটা জায়গায় মারলে যতবার মারবা একই জিনিস তৈরি হবে, কারণ ছাঁচটাই এরকম। সো এটাকে আমরা ডিএনএ যেটা কপি হয়, that is the DNA fragment or the DNA that is copied is called template. So according to the template, new synthesis of daughter DNA is called replication. আচ্ছা, এই যে এখানে বললো ডটার ডিএনএ, এখানে সন ডিএনএ কেন বললো না? এটা কেউ বলতে পারবা? এখান থেকে আরেকটা ডিএনএ হতে পারে। ছেলেরা তো কখনো স্যার হচ্ছে বাচ্চা নেয়, বংশবৃদ্ধি করে না, বংশবৃদ্ধি করে না। তাহলে বংশবৃদ্ধি করতে ছেলেদের লাগে না নাকি? লাগে তো, বাচ্চা মানে অ্যাক্টিভলি জন্ম দেয় না, বাচ্চা জন্ম দেয় না, এটা বলো। ছেলেরা সহায়তা করে, মা হতে পারে না। ঠিক আছে, মানে এক কথায় যে লাগে স্যার, কিন্তু করা এটা বাই ফিমেল, তাই না? সকল স্পেসিসে বাই ফিমেল। সেজন্য যেহেতু নতুন ডিএনএ তৈরি হচ্ছে এবং এই ডিএনএ থেকে আবার কপি হয়ে আবার ডিএনএ তৈরি হবে, সো দিস ইজ টার্মড অ্যাজ ডটার ডিএনএ। ঠিক আছে, সিনথেসিস অফ ডটার ডিএনএ অ্যাকর্ডিং টু দ্য বেস সিকোয়েন্স অফ প্যারেন্ট ডিএনএ। ডিএনএ কিন্তু ডিএনএ ইজ নাথিং বাট দ্য বেস সিকোয়েন্স। বেস তো মনে আছে, তাই না? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এই চারটা বেস বিভিন্ন কম্বিনেশনে বসেই ডিএনএ তৈরি হয়। ডিএনএ এর মধ্যে জিনিসই আছে এই চার প্রকার, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এগুলো বিভিন্ন কম্বিনেশনে বসেই তোমার ডিএনএ তৈরি হয়। ঠিক আছে, not only in human but also in coronavirus। এখানে যে আরএনএটা আছে, এটাও কিন্তু তোমার এরকম বিভিন্ন বেস সিকোয়েন্সেরই সমাহার, এবং
নিজেরা করোনা ভাইরাস যেমন বেস সিকোয়েন্স চেঞ্জ করে করে মিউটেশন হচ্ছে, নিজের গতি প্রকৃতি পাল্টাচ্ছে। মাঝে মনে করা হয়েছিল কি যে প্রকোপ কমে গেছে, অলরেডি আমরা করোনাকে হারিয়ে দিয়েছি, কিন্তু আসলে দেখো এখন আবার জেগে বসছে। তো যাই হোক, আল্লাহ মুক্তি দিক। যখন আমরা পরে নিয়ে যাই, what are the requirements of replication? So among the requirements, first of all, activated deoxynucleoside triphosphate, DNTP. Is deoxy, ATP, GTP, cytidine triphosphate, thymidine triphosphate. এগুলো লাগবে, যেহেতু ডিএনএ এর মধ্যে তোমার এগুলো লাগে। ডিঅক্সিনিউক্লিওসাইড ট্রাইফসফেট। তারপরে রাখবে একটা ডিএনএ টেমপ্লেট, যেটা কপি হবে। হ্যাঁ, তারপরে ডিএনএ পলিমারেজ, নাম থেকে বোঝা যাচ্ছে যে কোনো জিনিসের নামের শেষে যদি ASE সাফিক্স থাকে তাহলে আমরা বুঝি সেটা একটা এনজাইম। তাহলে পলিমারেজ মানে এটা পলিমারাইজেশন করে, তার মানে যে কপি করতেছে, মানে যে ডিএনএটা যে বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন নিউক্লিওসাইড ট্রাইফসফেট দিয়ে, এইটা কাজটা করতেছে হচ্ছে ডিএনএ পলিমারেজ। দেন প্রাইমার মানে কি? প্রাইমার আমরা আগেও কিন্তু পড়েছি। কোথায় পড়েছি বলো দেখি, কার মনে আছে? প্রাইমার আমরা কোথায় পড়েছি? গ্লাইকোজেনের ওইখানে সম্ভবত পড়ছিলাম। ভেরি গুড, ঠিক আছে। গ্লাইকোজেন যখন তৈরি হয় তখন গ্লাইকোজেন তো আমরা জানি বিভিন্ন গ্লুকোজের কম্বিনেশন, তাই না? কিন্তু গ্লুকোজ নিজের উপরে একটা গ্লুকোজের সাথে আরেকটা গ্লুকোজ যুক্ত হতে পারে না। এই গ্লুকোজ তৈরি হওয়ার জন্য একটা প্রাইমার লাগে। হ্যাঁ, আমরা বলছিলাম বীজ দইয়ের কথা, আমরা বলছিলাম রানী মৌমাছির কথা। রানী মৌমাছির আশেপাশে অনেক কর্মী মৌমাছি জমা হয়ে মৌচাক জন্ম হয়, সেরকম ওই প্রাইমার লাগে একটা, মানে যেটা ইনিশিয়েশন করে, একটা জিনিস শুরু করে দেয়। যেমন আমাদের দেশ স্বাধীন হয়েছিল একজন নেতার ডাকে, তাই না? আদৌ একজন বঙ্গবন্ধু ডাকে আমাদের দেশ স্বাধীন। ওই উনি কিন্তু ওই ডাক্তার দিয়েছিলেন, বাকি কাজ কিন্তু উনি কিন্তু বন্দী হয়েছিলেন। উনি কিন্তু স্বাধীনের যুদ্ধের সরাসরি কিন্তু কোনো কাজই করতে পারেন নাই, তারপরেও কিন্তু ওনাকে আমরা এখনো স্মরণ করি, তাই না? সেরকম প্রাইমার মানে যিনি ইনিশিয়েশন করে দেয়, ঠিক আছে। তারপরে ম্যাগনেসিয়াম আয়ন লাগে বিভিন্ন এনজাইমের কাজ করার জন্য। তারপরে ডিএনএ পলিমারেজের সাথে কিছু হেল্পিং হ্যান্ড লাগে, সেটা আমরা বলি ডিএনএ পলিমারেজ অ্যাসোসিয়েটেড প্রোটিনস এন্ড এনজাইমস। দে আর প্রাইমেজ, যেমন ডিএনএ এ, ডিএনএ বি, ডিএনএ সি প্রোটিন, হেলিকেজ, তারপরে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপি, টোপোআইসোমারেজ, ডিএনএ লাইগেজ। এগুলো যখনই আমরা পরবর্তী সেকশনগুলোতে যাব, এগুলো সবগুলোর কাজই আমরা দেখতে পারবো। So these are the requirements. এটা পরীক্ষায় কিন্তু আসে এবং ভাইভাতে ধরা হয়। What are the requirements of replication? ঠিক আছে, what are the requirements of replication? So these are the key players. One is helicase. হেলিকেজ প্রথমে থাকে, তারপরে ডিএনএ পলিমারেজ। এই পলিমারাইজেশন করে, যে চেহারা দেখো, এই যে পকেটের মধ্যে মেশিন যন্ত্রপাতি নিয়ে আসে, পলিমারাইজেশন করবে মানে বাড়াবে। এবার প্রাইমেজ কি করে? ইনিশিয়েশন করে। এই যে এই ফ্ল্যাগটা কোথায় উড়ায়? যখন রেস শুরু হয়, মোটরসাইকেলের রেস, গাড়ির রেস শুরু হয়, তখন এই পতাকাটা দেখবা। মাঝে মাঝে খেলার চ্যানেল যদি দেখো তোমরা, দেখবা যে এইটা উড়ায়। এটা মানে এটা ইনিশিয়েশনের একটা ফ্ল্যাগ আর কি। এবং স্টেশনে উড়ায়। হ্যাঁ, তো এই যে রেলওয়ে স্টেশনে রেলগাড়ি যাওয়ার সময় তো পতাকা উড়ায় অনেক সময়। পতাকা তো উড়ায়, কিন্তু সেই পতাকা তো সেটা কি রঙের পতাকা? হ্যাঁ, পতাকা নাকি বেটা? রেলগাড়ি স্টার্ট হওয়ার আগ মুহূর্তে পতাকা তো উড়ায়, সেই লাল পতাকা উড়ায়। এই পতাকা উড়ায় না, এইরকম পতাকা উড়ায় রেস শুরু হওয়ার আগে। মোটরজিপিতে দেয়। হ্যাঁ, তোমরা সেই ইউটিউবে দেখবা যে মোটরজিপি কেমনে শুরু হয়, তখন দেখবে লাল পতাকা উড়াইলে আবার অন্য জিনিস। রেল স্টেশনে শুধু লাল পতাকা উড়ায়। যাও, আর লাইগেজ কাজ হচ্ছে লাইগেশন করা, জোড়া লাগায় দেওয়া। হ্যাঁ, আমরা পরবর্তীতে দেখবো এগুলো কি। তাহলে অনেকগুলো রিকোয়ারমেন্টস, অনেকগুলা ইনস্ট্রুমেন্ট, অনেকগুলা এলিমেন্টস লাগবে রেপ্লিকেশনের জন্য। তার মধ্যে কি প্লেয়ার হচ্ছে এগুলো। তার মানে এগুলোর কাজগুলো কিন্তু খুব সুন্দর করে জানতে হবে। অন্তত 4টার কাজ: হেলিকেজের কাজ কি, পলিমারেজের কাজ কি, প্রাইমেজের কাজ কি, লাইগেজের কাজ কি। তো আমরা পরবর্তীতে দেখবো এগুলোর কাজগুলো মানে সম্পূর্ণ ডিটেইলস। So the steps, the first step is separation of two complementary double strands.
হ্যাঁ, তাহলে আমরা জানি ডিএনএ ইজ ডবল স্ট্র্যান্ডেড। তো ডিএনএ যখন রেপ্লিকেশন হইতে হয় তখন প্রথমেই এই ডবল স্ট্র্যান্ডটাকে ছাড়াইতে হয়। এটা হচ্ছে প্রথম স্টেপ। কারণ কি, ছাড়ানোর কারণটা কি? কারণটা হচ্ছে এই যে ডিএনএ পলিমারেজ যে কাজ করে এটা ডবল স্ট্র্যান্ডের উপরে কাজ করতে পারে না। হ্যাঁ, এটা সিঙ্গেল মানে এটা কপি করতে পারে না, কপি করে সবসময় সিঙ্গেল স্ট্র্যান্ডকে। ঠিক আছে, কপি করে সিঙ্গেল স্ট্র্যান্ডকে, ডবল স্ট্র্যান্ডকে কপি করতে পারে না। সো প্রথম স্টেপ হচ্ছে সেপারেশন অফ টু কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা জানি যে দুটো ডিএনএ স্ট্র্যান্ড পরস্পর যুক্ত থাকে হাইড্রোজেন বন্ড দিয়ে বিটুইন অ্যাডেনিন এন্ড থাইমিন এন্ড গুয়ানিন এন্ড সাইটোসিন। তো আমরা জানি অ্যাডেনিন এন্ড থাইমিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড থাকে, আর গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ড থাকে। তাহলে দুটো হাইড্রোজেন বন্ড কম শক্তিশালী, তিনটা হাইড্রোজেন বন্ড তুলনামূলকভাবে বেশি শক্তিশালী। সো ডিএনএর মধ্যে যে জায়গায় এটি বেশি মানে অ্যাডেনিন থাইমিনের মধ্যে অ্যাডেনিন থাইমিন বেশি, সেখানে তোমার এই রেপ্লিকেশনটা শুরু হয়, যেহেতু সেই জায়গাটা একটু দুর্বল। ঠিক আছে, সেই জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হয়। যখন রেপ্লিকেশন শুরু হয় তখন প্রথমে এরকম একটা গোল্লা মতো সৃষ্টি হয়। দিস ইজ কল্ড অরিজিন অফ রেপ্লিকেশন, আর এটাকে সংক্ষেপে বলা হয় ওরি, ORI, ওরি। ঠিক আছে, ওরি। তাহলে এটা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন, ওরি। ঠিক আছে, তো ইউক্যারিওটিক ডিএনএ মানে হিউম্যান ডিএনএ এর মধ্যে মাল্টিপল ওরি থাকে। মানে একটা ডিএনএ তো আমরা জানি প্রায় 6 ফুট লম্বা, 6 ফুট লম্বাটাকে খুব দ্রুত কপি করার জন্য তোমার এই 6 ফুটের বিভিন্ন জায়গায় এরকম বাবল সৃষ্টি হয়, বাবল গোল্লা গোল্লা সৃষ্টি হয়, মানে মাল্টিপল ওরি। সো ইন কেস অফ ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন দেয়ার ইজ মাল্টিপল ওরি। ওরি কোথায় সৃষ্টি হয়? ডিএনএ এর যেই ফ্র্যাগমেন্টে এটি বেশি মানে অ্যাডেনিন থাইমিন বেশি। কেন সেই জায়গায় হয়? কারণ আমরা জানি এই একটির মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড থাকে। ঠিক আছে, এবং হওয়ার পরে এটা দেখো এটা বাই ডাইরেকশনাল, এই দিক থেকেও রেপ্লিকেশন হয়, মানে এদিক থেকেও ছাড়ায় এদিক থেকেও ছাড়ায়, এই যে এখানে তীর দিয়ে দেখাইছে, এদিক থেকেও ছাড়ায় এদিক থেকেও ছাড়ায়। এবং আলটিমেটলি দেখো দেখো এই জিনিসটা দেখো, এইটা হচ্ছে প্যারেন্ট ডিএনএ, একটা লাল একটা হলুদ। হ্যাঁ, এবং আলটিমেটলি এই একটা লাল একটা হলুদের সাথে এই লালের সাথে নতুন একটা হলুদ যুক্ত হয়েছে, এই হলুদের সাথে এখানে একটা লাল হয়েছে, মানে একটা থেকে দুটো হয়ে যায় আলটিমেটলি। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে তোমার সেপারেশন অফ টু কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড। তাহলে এখানে জানতে হবে যে প্রথম স্টেপের নাম কি? সেপারেশন অফ টু কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড। যেখান থেকে সেপারেশন শুরু হয় সেখানকে আমরা বলি অরিজিন অফ রেপ্লিকেশন। কোথায় অরিজিন অফ রেপ্লিকেশন হবে? যে ডিএনএ যেই ফ্র্যাগমেন্টে এটি বেশি থাকবে। এই যে এটি বেশি আছে এইটা আইডেন্টিফাই কে করবে? ডিএনএ এ প্রোটিন। এই যে আমরা রিকোয়ারমেন্টস একটা দেখছিলাম, ডিএনএ এ প্রোটিন, এই যে ডিএনএ এ প্রোটিন দেখছিলাম না, এই যে ডিএনএ এ, এই ডিএনএ এটাই হচ্ছে তোমার ওই এটি যেখানে বেশি ওইটা আইডেন্টিফাই করে শুরু করে। ঠিক আছে, দেন যখন ওইটা কিছুটা ছাড়ায় যায়, মানে বাবলটা যখন একটু ছাড়ায় যায়, তখন একটা ফর্ক, ফর্ক মানে কি? কাঁটা চামচ। কাঁটা চামচে সাধারণত অনেকগুলো কাঁটা থাকে, সাধারণত দুটো কাঁটা সমৃদ্ধ কাঁটা চামচকে আমরা রেপ্লিকেট ফর্ক বলি। হ্যাঁ, যেমন টিউনিং ফর্ক তোমরা দেখেছো নিশ্চয়ই ফিজিক্সে, টিউনিং ফর্ক নিশ্চয়ই একটা ইয়ার থেকে দুটো তার বাহু থাকে, তাই না? তো এইটা আমরা সাধারণত ফর্ক বলি। তো যখনই তোমার একটু ছাড়া যায় একটা এরকম ভি শেপের একটা যখন ইয়া হয়, ভি শেপের যখন একটা জিনিস তৈরি হয় তখন এটাকে আমরা বলি, এই যখন এরকম হয় তখন এটাকে আমরা বলি রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক, যেহেতু এটা ফর্কের মতো হয়। তো এবং এই রেপ্লিকেশন ফর্কে তোমার ডিএনএ এ প্রোটিন লাগতেছে, ডিএনএ হেলিকেজ, হেলিকেজের কাজ কি? এই যে এটাকে ছাড়াই ফেলতেছে, কাঁচের মতো যে এই হাইড্রোজেন বন্ডটাকে কেটে দিচ্ছে উইথ এক্সপেন্ডিচার অফ এনার্জি, এটাই হচ্ছে হেলিকেজের কাজ।
তাহলে হেলিকেজের কাজ কি? হেলিকেজের কাজ হচ্ছে ডিএনএ ডবল স্ট্র্যান্ডটাকে কেটে ফেলা, মানে হাইড্রোজেন বন্ডগুলোকে বিচ্ছিন্ন করে ফেলা হেলিকেজের কাজ। ঠিক আছে? তো এটা যখন হয়ে যায়, দুটো স্ট্র্যান্ড যখন সেপারেশন হয়ে যায়, তখন এই দুটো স্ট্র্যান্ড যেন আবার ওইদিকে যে জোড়া না লেগে যায়, সেজন্য এখানে কিছু কিছু প্রোটিন লেগে যায়। এগুলাকে আমি বলি এসএসবিটি বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডেড প্রোটিন। এগুলা সিঙ্গেল মানে ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডের সঙ্গে জোড়া লাগে, ডবল স্ট্র্যান্ডের সঙ্গে কখনোই এরা জোড়া লাগে না। সেই জন্য এগুলোকে আমরা বলি সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এইটার কাজ কি? এটা মানে কিছুক্ষণ ছাড়াই গেলে তো অনেক বড় জিনিস, তাই না? অন্যদিকে যে যদি আবার জোড়া লেগে যায়, যেহেতু কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, জোড়া পুনরায় জোড়া লেগে না যায়, সেজন্য এগুলো তোমার লাগাই দেয়, লেগে থাকে আর কি। এবং সলভিং দ্য প্রবলেম অফ সুপার কয়েল। সুপার কয়েল জিনিসটা কি? একটা দড়ি, ধরো দড়ি যদি দুটো স্ট্রিং থাকে, এটা ছাড়াতে গেলে তোমার কিন্তু একদিকে ধরে রেখে যদি ছাড়াইতে যাও, তাহলে কি হয়ে যায়? পাক খেয়ে যায়। তো পাক খেয়ে যাওয়াকে আমরা বলি হচ্ছে সুপার কয়েল। সুপার কয়েল দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ সুপার কয়েল আর নেগেটিভ সুপার কয়েল। তো এগুলোকে বায়োকেমিস্ট্রিতে বা মলিকুলার বায়োলজিতে বলা হয়েছে টোপোলজিক্যাল ক্রাইসিস। যে পাকায় যাচ্ছে, দড়ি পাকায় যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে টোপোলজিক্যাল ক্রাইসিস। সো দিস টোপোলজিক্যাল ক্রাইসিস ক্যান বি ওভারকাম বাই DNA topoisomerase. There are two types of DNA topoisomerase, topoisomerase 1, DNA topoisomerase 2. ঠিক আছে? মারেস 2। তো এখানে দেখো যে এই যে এখানে দেখো যে যে কি বলছিলাম, টোপোআইসোমারেজ। এই যে এখানে সুপার কয়েল হওয়ার পরে এইখানে পাক হয়ে গেছে, পাক হয়ে যাওয়ার পরে এটা তোমার আবার হয়ে গেছে। এখানে আমরা একটা ভিডিও দেখবো, দেখার পরে ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা দেখি। হ্যাঁ, ভিডিওটা চলছে। Let's consider what happens as DNA unwinds during replication. As DNA unwinds, it acts like this rope when we pull apart its two strands. As you pull the strands apart, twisting tension builds up in the rest of the coiled portion. It is actually adding one twist to the remaining rope for each twist pulled out of it. At some point, you can't separate the strands anymore. The remaining rope is tightly twisted. If you relax your tension on the rope, it will twist around itself in a supercoil. It is releasing tension. If you want to keep pulling the rope apart, you have to release the tension periodically. And one way to do this is to cut the rope and splice it back together. This problem has been best characterized in small circular DNAs. There are two methods of dealing with this problem in DNA. One cuts only one strand of the DNA double helix, and the other cuts both strands. Let's look at the first. Topoisomerase 1 enzymes cut a single strand of the double helix, pass the other strand through the cut, and reseal the break, relaxing the overwound molecule, which now has one fewer twist. Topoisomerase 2 enzymes do the same thing, but with both strands of the double helix. Topoisomerase 2 cuts both strands of a double-stranded DNA and passes another double strand through the break and then reseals the break. So if a molecule of DNA is supercoiled, topoisomerase 2 can remove the supercoiling 2 twists at a time to yield a relaxed circle. So this is the demonstration of solving supercoils. আচ্ছা, তাহলে সুপার কয়েল হয় যখন তোমার ডিএনএ ছাড়ায়, তখন যে বাঁক খায় যায় ডিএনএ স্ট্র্যান্ড গুলো, এটাকে আমরা বলতে সুপার কয়েল। এই সুপার কয়েলকে আবার বলা হচ্ছে যে টোপোলজিক্যাল ক্রাইসিস। দিস টোপোলজিক্যাল ক্রাইসিস ইজ ওভারকাম বাই টু এনজাইমস। ওয়ান ইজ ডিএনএ টোপোআইসোমারেজ 1, ওয়ান ইজ ডিএনএ টোপোআইসোমারেজ 2। এটুকু জানলে চলবে, ঠিক আছে? তো এখন দেখো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দিস ইজ রেপ্লিকেশন ফর্ক। এটা পরীক্ষায় আঁকতে আসে। পরীক্ষায় এটা আঁকতে আসে। কি লেখা? ড্র অ্যান্ড লেভেল রেপ্লিকেশন ফর্ক। ড্র অ্যান্ড লেভেল রেপ্লিকেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় প্রায়ই আসে। তো এখানে দেখো যে এটা দুটো স্ট্র্যান্ড ছাড়া যাচ্ছে বাই ডিএনএ হেলিকেজ।
দিস ইজ দ্য প্যারেন্ট স্ট্র্যান্ড, প্যারেন্ট ডিএনএ হেলিক্স। তো ছাড়াই যাওয়ার পরে এটা এবার দুই জায়গায় ভাগ হয়ে যাচ্ছে। এই যেখানে প্রাইমার, আরএনএ প্রাইমার কাজ করে, কারণ যখন এটা ছাড়াই যায় তখন তো সিঙ্গেল স্ট্র্যান্ড হয়েছে। সিঙ্গেল স্ট্র্যান্ডে তোমার ডিএনএ পলিমারেজ কাজ করতে পারে না, সিঙ্গেল স্ট্র্যান্ডে ডিএনএ পলিমারাইজেশন করতে পারে না। এটাকে কাজ করতে গেলে ডবল স্ট্র্যান্ড দরকার, কিন্তু এটা তো সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে গেছে, এটা কিভাবে কাজ করবে? সো প্রথমে একটু প্রাইমার লাগাই দেয়। এই প্রাইমারটা হচ্ছে সাধারণত আরএনএ প্রাইমার, শর্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স, সাধারণত 10 বেস পেয়ারের একটা শর্ট নিউক্লিওটাইড ফ্র্যাগমেন্ট থাকে। এইটা লেগে যাওয়ার পরে তোমার এখানে পলিমারাইজেশন হয়। এইটা নিউলি সিনথেসাইজড, এটা হচ্ছে আগেরটা প্যারেন্টটা। আচ্ছা, এইটা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু দ্য বেসিক প্রিন্সিপল অফ ডিএনএ সিনথেসিস। ডিএনএ সিনথেসিস আমরা সবসময় জানি যে ডিএনএ সবসময় 3 প্রাইম টু 5 প্রাইম দিকে কপি হয়, সরি পলিমারাইজেশন হয়, তাই না? আমরা প্রথম আইটেমে দেখছি যে ডিএনএ একটা নিউক্লিওটাইড যখন আরেকটা নিউক্লিওটাইডের সঙ্গে যুক্ত হয় তখন এটা 3 প্রাইম টু 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হয়। সুতরাং আমরা বুঝতে পারছি যে ডিএনএ সবসময় পলিমারাইজেশন হয় ফ্রম 3 প্রাইম এন্ড টু 5 প্রাইম এন্ড। যেমন দেখো এইটা 3 প্রাইম এন্ড, দিস ইজ 3 প্রাইম এন্ড, আর এটা 5 প্রাইম এন্ড। তো এইটা কপি হচ্ছে এই দিকে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে লাল স্ট্র্যান্ডটা আছে, এই লাল স্ট্র্যান্ডটার, আচ্ছা এই লাল স্ট্র্যান্ডটার ইয়াটা তোমার মাথাটা হচ্ছে তোমার এই দিকে, হ্যাঁ 3 প্রাইম, লেসটা হচ্ছে এই দিকে। সো এইটাকে যদি কপি হইতে হয়, এইটাকে যদি পলিমারাইজেশন করতে হয়, তাহলে এইটা তোমার বারবার ডিসকন্টিনিউয়াসলি করতে হয়। কারণ কি বুঝতে পারছো, এখানে কিন্তু ছাড়াচ্ছে এইদিকে, সুতা ছাড়াইতেছে কিন্তু এইদিকে, এইদিকে তৈরি হওয়ার পরে এইটুকু এখানে আসার পরে কিন্তু কাজ শেষ। নতুন করে আরেকটা তৈরি করতে গেলে এখানে আবার প্রাইমার লাগে, আবার একটু কপি হয়, আবার একটু ছাড়ানোর পরে এখানে একটু প্রাইমার লাগে, আবার একটু কপি হয়, আবার একটু ছাড়ানোর পরে এখানে একটু প্রাইমার লাগে, একটু কপি হয়। এরকম করে বারবার ডিসকন্টিনিউয়াসলি কপি মানে পলিমারাইজেশন করতে হয়, ঠিক আছে? তার মানে একটা স্ট্র্যান্ড কন্টিনিউয়াসলি পলিমারাইজেশন হয়, আর একটা স্ট্র্যান্ড ডিসকন্টিনিউয়াসলি বারবার প্রাইমার লেগে কপি হয়, এবং পরবর্তীতে প্রাইমার গুলো যেহেতু এটা আরএনএ প্রাইমার, পরবর্তীতে এগুলো এক্সারসাইজ হয়ে একটা গ্যাপ রয়ে যায়, এর মধ্যে একটা গ্যাপ থেকে যায়, ডিসকন্টিনিউয়াস গ্যাপ থেকে যায়। এই গ্যাপটাই পূরণ করেছে তোমার ডিএনএ লাইগেজ, গ্যাপটা পূরণ করে ডিএনএ লাইগেজ। সো দিস স্ট্র্যান্ড ইজ কল্ড লিডিং স্ট্র্যান্ড and this strand is called lagging strand. Leading strand, lagging strand. Leading strand is synthesized towards the replication form. Lagging strand is synthesized away from replication form. Leading strand is synthesized continuously. Lagging strand is synthesized discontinuously. এবং এই ডিসকন্টিনিউয়াস ফ্র্যাগমেন্ট গুলোর নাম হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্ট, বিশিষ্ট জাপানি বিজ্ঞানী ওকাজাকি এই ফ্র্যাগমেন্ট গুলো আবিষ্কার করেছিলেন এবং তার নাম অনুসারে এটা নাম করা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। বুঝা গেছে? তো এটা কিন্তু পরীক্ষা ধরবে, হোয়াট ইজ লিডিং স্ট্র্যান্ড, হোয়াট ইজ ল্যাগিং স্ট্র্যান্ড, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন লিডিং স্ট্র্যান্ড এন্ড ল্যাগিং স্ট্র্যান্ড, ঠিক আছে? এবং এই যে ছবিটা, এই ছবিটা পরীক্ষার সময় আঁকা লাগবে, আঁকাতে আসে, এই শুধু এই ছবিটা দেবা, কালার না করলেও চলবে, কিন্তু এই এলিমেন্ট সবগুলো দেওয়া লাগবে, ঠিক আছে? মনে হয় বুঝতে পারছো, না বুঝার কিছু না। এবং ডিএনএ পলিমারেজ এনজাইমের একটা খুবই ভালো একটা প্রপার্টি, এটা হচ্ছে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে। মানে যদি কোনো ভুল নিউক্লিওটাইড যদি যুক্ত হয়ে যায়, এটাকে সে রিকগনাইজ করে এবং এক্সারসাইজ করে ফেলে। যেমন এখানে দেখো এইটা ভুল কেন, মানে অ্যাকর্ডিং টু বেস পেয়ারিং ল, এর সঙ্গে সবসময় টি, সির সঙ্গে জি, জির সঙ্গে সি, এর সঙ্গে টি, যদি এরকম আসতে থাকে সাইটোপ্লাজম থেকে এক একটা করে নিউক্লিওটাইড এবং সঠিকলি প্লেস হয়, তাহলে এটা পলিমারাইজ চলতে থাকে। কিন্তু এই ছবিতে দেখো, এইটা ঠিকই চাচ্ছিল এই সি এর সঙ্গে জি না এসে এ চলে আসছে, সি এর সঙ্গে জি না এসে এ চলে আসছে, তখন কি করছে, এনজাইম রিট্রিট করে এটাকে ফেলাই দিচ্ছে। এনজাইম রিট্রিট করে এটাকে ফেলাই দিচ্ছে। তার মানে কি, যখনই কোনো ভুল নিউক্লিওটাইড এখানে অ্যাড হতে চেষ্টা করে, এটা রিট্রিট করে এটা প্রুফ রিডিং করে ফেলে।
এইটা কিন্তু একটা মারাত্মক একটা অর্গানিজমের সার্ভাইভালের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্রুফ রিডিং। তো রেপ্লিকেশনে যদি কোনো ভুল বেস ইনসার্ট হয়ে যেত তাহলে কিন্তু সমস্ত গতি প্রকৃতি মানুষের বলো বা যে কোনো কিছু গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যেত এবং আলটিমেটলি সার্ভাইভাল কিন্তু পসিবল হতো না। ঠিক আছে, সার্ভাইভাল পসিবল হতো না। তো এই যে প্রুফ রিডিং, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত এবং অর্গানিজমের সার্ভাইভালের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ডিএনএ পলিমারেজের এই প্রুফ রিডিং অ্যাক্টিভিটিস আছে। সো দিস ইজ কল্ড এ প্রসেস অফ হাই ফিডেলিটি। ফিডেলিটি মানে হচ্ছে তোমার বিশ্বস্ততা, বন্ধুত্ব। হাই ফিডেলিটি, দিস ইজ দ্য ফিডেলিটি মানে হচ্ছে বিশ্বস্ততা, খুব বিশ্বস্ততার সাথে এটা কাজ করে। ফিডেলিটি যেমন আমরা যে ওয়াইফাই, তো সবাই আমরা জানি ওয়াইফাই ছাড়া এখন জীবন অচল। ওয়াইফাই মানে কিন্তু ওয়্যারলেস ফিডেলিটি, ওয়্যারলেস ফিডেলিটি। ঠিক আছে, যাও নেক্সট। Excision of the RNA primer and their replacement by DNA and filling the gap by DNA ligase. So this is all about the steps of replication. ঠিক আছে, তাহলে ইনিশিয়েশন হলো, ওরি হলো, ওরি হওয়ার পরে হেলিকেজ দিয়ে কাটলো, তারপর ডিএনএ পলিমারেজ দিয়ে পলিমারাইজেশন হলো, এই সব কিছু তোমার রেপ্লিকেশন। এবং টার্মিনেশন কখন হয়? যখন তোমার রেপ্লিকেশন শেষ হয়, এক প্রান্তে চলে আসে বা আরেকটা ওরির সাথে যখন মিলিত হয়, মাল্টিপল ওরি তো একটা ডিএনএ বিভিন্ন জায়গায় বাপল বাপল হয়েছে, যখন একটা ওরির সঙ্গে আরেকটা জায়গা মিলিত হয়ে যায় তখনই তোমার রেপ্লিকেশন শেষ হয়ে যায়। ক্রাইটেরিয়া কি? দিস ইজ সেমি কনজারভেটিভ মেথড। সেমি কনজারভেটিভ কেন বলেছে? কারণ হচ্ছে তোমার কনজারভেটিভ মানে হচ্ছে যদি সম্পূর্ণটাই কনজার্ভ করতো, যেহেতু প্যারেন্ট ডিএনএ একটা স্ট্র্যান্ডকে সে টেমপ্লেট ধরে কপি করতেছে, তার মানে নিজের মতো করে 50% বানায় নিচ্ছে, নিজের মতো করে না, প্যারেন্টের মতো করে, কিন্তু প্যারেন্টের 50% ধরে রাখছে, নতুন করে 50% ইউজ করছে। এই জন্য আমরা বলতেছি সেমি কনজারভেটিভ মেথড। সিমেট্রিক্যাল প্রসেস মানে কি? সমস্ত ডিএনএটাই কপি হয়। যদি ডিএনএ এই অংশটুকু কপি হচ্ছে, পলিমারাইজেশন হচ্ছে, এইটুকু হচ্ছে না, তাহলে এটাকে আমরা সিমেট্রিক্যাল বলতাম না। নন সিলেক্টিভ কেন বলতেছে? কারণ তোমার ডিএনএ কোন জায়গা থেকে কপি হবে এইটা কিন্তু মানে মানে শুরু হবে বা শুধু এই পোরশনটা পলিমারাইজেশন হবে, এইটুকু হবে না, এটা কিন্তু নন সিলেক্টিভ। যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, যে কোনো জায়গা থেকে, যেখানে এটি বেশি করতে শুরু হয়, কিন্তু রেপ্লিকেশনটা শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় হবে এমন কিন্তু না। এবং এটাকে প্রাইমার লাগে, নিড প্রাইমার, and template is copied in 3' to 5' direction and new strand is synthesized in 5' to 3' direction. DNA polymerase has proof reading activity, so this is a process of high fidelity and this is bidirectional. Bidirectional এই যে আমরা এই ছবিটাতে আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট ওরি থেকে এই দিকেও পলিমারাইজেশন হয়, এই দিকেও রেপ্লিকেশন। দিস ইজ কল্ড bidirectional. So this is all about replication. Thank you. এটা তোমরা পড়ে নেবে এবং পড়ে নিয়ে তোমরা আইটেম জন্য আইটেম আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেনটা পরে পড়াই দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। পার্সেন্টেজ বাকি না? আসো তোমরা নাকি ঘুমায় পড়ছো? স্যার আছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি সবাই আছে। ঠিক আছে, না থাকলেও ভালো, থাকলেও ভালো। আচ্ছা।